অবাক করা বিষয় হলো, আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক। 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার তাদের চাকরিচ্যুত করে তাদেরকে। সেনাবাহিনীর পক্ষ থেকে কি সরকারকে পদত্যাগের কথা বলা হয়েছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কি প্রধানমন্ত্রীকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন? দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। এবার পুলিশ অফিসার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিনভাবে ধুয়ে দিল। সরকারকে ইতিহাসের নিষ্ঠুরতম স্বৈরাচার সরকার বলল পুলিশ অফিসার। এবার এই পুলিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলে গেল। দর্শক, আমরা দেখব সেই পুলিশ অফিসারের সে বক্তব্য এবং সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে ফেসবুকে, যার কারণে পুরো পুলিশ ফোর্সই একটু এখন বিপদের মুখে। তো কথা বলার চলুন স্ক্রিনে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন, আশা করি সঙ্গেই থাকবেন। আন্দোলন ঘিরে দেশব্যাপী ফুঁসে উঠেছে ছাত্র জনতা। পরিস্থিতি এই পর্যায়ে নিয়ে আসার জন্য অনেকেই সরকারকে দায়ী করছেন। শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন শিক্ষক, চিকিৎসক সহ পেশাজীবীদের একটি বড় অংশ। তবে অবাক করা বিষয় হলো, আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক। সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন দমানোর জন্য পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি। মুহূর্তের মধ্যে তার এই স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়ে। দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক আইডিতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। আলোচিত এই অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান ট্যুরিস্ট পুলিশের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন। মনিরুজ্জামান তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিবেকের তাড়নায় ক্ষত বিক্ষত হচ্ছি। শিশু, কিশোর, যুবক, যুবতী সহ 2 শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীরা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যাদের জীবিকা চলে জনগণের ট্যাক্সের টাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। লজ্জিত ও অপমানিত বোধ করছি। পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু আরও বলেন, শত বছরের ইতিহাসে পৃথিবীর কোনো নিষ্ঠুরতম স্বৈরাচারী সরকারের আদেশে মাত্র 2-3 দিনের মধ্যে এত শিক্ষার্থীকে হত্যা করার নজির নেই। কি অমানবিক আর বিবেকহীনদের দেশে বসবাস করছি। এত বড় নৃশংস হত্যাকাণ্ডের দায় নিয়ে এখন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেননি। অথচ এরা নিজেদের ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির স্বার্থে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই প্রক্রিয়ায় পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ মনিরুজ্জামান টুকু। তিনি বলেন, মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এতটাই প্রবল হয়ে উঠেছে যে পুলিশের শত শত যান, পুলিশের স্থাপনাসমূহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে। ঘরে বাইরে সর্বত্র পুলিশ আজ ঘৃণার পাত্র। পুলিশের এত বড় পদে থেকেও সরকারের বিরুদ্ধে এমন তীব্র সমালোচনায় হতবাক হয়েছেন সবাই। তবে এ নিয়ে কোনো অস্বস্তিতে ভুগছেন না পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু। কালের কণ্ঠের কাছে অকপটেই স্বীকার করেছেন তার এই স্ট্যাটাসের কথা। এটা আমি করছি, হ্যাঁ পোস্ট করছি, তাতে কি সমস্যা? আমি কোনো মন্তব্য করব না, আমি করছি যেটা লেখা লেখেন দেখছি। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এসব মন্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা এই কর্মকর্তাকে পথভ্রষ্ট হিসেবে আখ্যা দিয়েছেন। তাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার তাদের চাকরিচ্যুত করে তাদেরকে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ একত্রিত হয়ে আজকে ছাত্রদের সাথে গোটা দেশবাসী নেমেছে। মায়েরা নেমেছে, ভাইরা নেমেছে, দেশবাসী নেমেছে, সাধারণ জনগণ, শ্রমিক, কৃষক, সমস্ত লোক নেমেছে।
আপনার সাংবাদিক সাক্ষী, গোটা দেশে আন্দোলন হচ্ছে। এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না। দয়া করে দেশকে গৃহযুদ্ধের দিকে নেবেন না। এই যে নৃশংস হত্যাকাণ্ড, এর বিচার কে করবে, জবাব কে দেবে? হেলিকপ্টার গানশিপ দিয়ে আপনারা নেমেছেন। আপনাদের যত বাহিনী আছে, আনসার, পুলিশ, র্যাব, বিজিবি এবং হেলিকপ্টার গানশিপ, তারপর নামাইছেন সশস্ত্র বাহিনী। কেন? তাদের সাথে আবার আপনাদের হেলমেট বাহিনী। এটা কিসের আলামত? আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর পক্ষ থেকে কি সরকারকে পদত্যাগের কথা বলা হয়েছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কি প্রধানমন্ত্রীকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন? তিনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নাকি বৈঠকে বসবেন? কি হতে যাচ্ছে? এমন নানান আঙ্গিকে নানান প্রশ্ন, ঘুরে ফিরে একই প্রশ্ন নানানভাবে উচ্চারিত হচ্ছে মানুষের মুখে মুখে, এবং নিঃসন্দেহে সারা দেশবাসীর দৃষ্টি এখন সেনাবাহিনীর দিকে। সেনাবাহিনী কি করতে যাচ্ছে? সেনাবাহিনী কিভাবে দেশটাকে উদ্ধার করবে? এখন এই মুহূর্তে এর চেয়ে বড় বাস্তবতা আর কিছু নেই, এবং যা কিছু প্রশ্ন উঠছে, যা কিছু নানানভাবে গুঞ্জন ছড়াচ্ছে, তারও কিছু যুক্তি রয়েছে। যুক্তি না হোক, তারও কিছু ভিত্তি রয়েছে। আমরা জানি যে শনিবার সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। খুব জরুরি এই বৈঠকে সেনাপ্রধানের উপস্থিতিতে দেশের বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তারা কেউ সশরীরে, কেউ অনলাইনে যুক্ত ছিলেন, এবং সেখানে নানান বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যেগুলো গুঞ্জন আকারে ছড়াচ্ছিল বা ছড়াচ্ছে, যে সেনা কর্মকর্তারা সেই বৈঠকে সরকারের শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পক্ষে মত দিয়েছেন। এগুলো নানানভাবে ছড়িয়েছে, এবং যে বিষয়টি ভারতের অন্যতম বহুল প্রচারিত গণমাধ্যম সংবাদ প্রতিদিনে এসেছে। সংবাদ প্রতিদিনের যে শিরোনামটি তা যদি হুবহু করে বলি, সেটি হচ্ছে সংকটে শেখ হাসিনা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা সেনা কর্মকর্তাদের। এবং এর মধ্যে নানান বিষয় আছে যেগুলো আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছি। আইএসপিআর সশস্ত্র বাহিনী যে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে বৈঠকে সেনাপ্রধান বলেছেন সেনাবাহিনী দেশবাসীর পক্ষে আছে, এবং একই সঙ্গে রাষ্ট্রীয় স্থাপনা যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টির দিকেও সেনাবাহিনী তীক্ষ্ণ নজর রাখবে। এর পাশাপাশি যে কথাগুলো আমরা জানিয়েছিলাম তার আগে, এই বিবৃতি আসার আগে, সেগুলো নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে আসার কথা না আইএসপিআর এর বক্তব্যে। আমরা জানিয়েছিলাম যে সেনাপ্রধান বলেছেন ভবিষ্যতে আর একটি গুলিও চলবে না কারোর উদ্দেশ্যে। তার কারণ এই কারফিউকে কেন্দ্র করে সেনাবাহিনীকে নামিয়ে যে বিতর্কের মধ্যে ফেলা হয়েছে, তাতে সেনাবাহিনীর ইমেজ সংকট তৈরি হয়েছে, এটি সেনা কর্মকর্তারা মনে করেন, এবং সেটিতে সেনাপ্রধান সম্মতি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি নানান মাধ্যমে। এবং নানানভাবে আমরা শুনতে পারছিলাম যে সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যাচ্ছেন, যে সেনা কর্মকর্তারা বলেছেন যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা, সেই কথার বিপরীতে সেনাপ্রধান মন্তব্য করেছেন যে তিনি এই বিষয়টি এইচপিএম অনারেবল প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি এটি তুলবেন, তাদের এই বিষয়টি প্রস্তাব করবেন। এমনটি নানান গুঞ্জনে আমরা শুনতে পেরেছি নানান সূত্রের মাধ্যমে। যা হোক, আমরা সব বাদ দিয়ে যদি সংবাদ প্রতিনিধির বক্তব্যের সামনে নিয়ে আসি, যে অবশ্যই সেখানে অনেক সেনা কর্মকর্তা এই বক্তব্য তুলে ধরেছেন, তখন এর বাইরে তো আর কিছু নেই। সাধারণ মানুষও সেটা মনে করে। এখানে তো অন্য কোনো রাজনৈতিক দল আর কিছু করতে পারবে না, অন্য কোনো মহান শক্তিশালী মহান বুদ্ধিজীবী টাইপের কেউ কিছু বলেও তার কথা সরকার শুনবে না। সরকার যে কোনো অবস্থাতে দাঁত কামড়ে পড়ে থাকার চেষ্টা করবে, এবং সেটি আমরা দেখছি। তাহলে সেনাবাহিনীর একটা ঐতিহাসিক জায়গা থেকে এবং সাম্প্রতিক কিছু ঘটনা বলতে আমি বৈঠকের কথা বলছি, সেই জায়গা থেকে মানুষ এখন শুধুমাত্র সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। আমরা 1996 কথা বলি, সেখানে সেনাবাহিনীর একটু ভূমিকা ছিল। 96 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন করে একটি নির্বাচন হলো জাতীয় পর্যায়ে। আমরা 2006 কথা জানি, লগি পৈঠার সংঘর্ষে যে মানুষ নিহত হলো প্রায় 29-30 জনের মতন, একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল সারা দেশে। সেইখান থেকে একটা লাইনচ্যুত ট্রেনকে ট্রাকে নিয়ে এসে যেভাবে দাঁড় করানোর চেষ্টা করা হয়, সেই দেশ তখন তো দেশটাকে এইভাবেই উদ্ধার করেছিল সেনাবাহিনী।
এবং সেই সব জায়গা থেকে মিলিয়ে মানুষ এখন সেনাবাহিনীর উপরে এখনো পর্যন্ত আস্থা এবং ভরসার সম্পূর্ণটা তাদের উপর ছেড়ে বসে আছে। সেটা কি খুব ভুল কিছু? নিশ্চয়ই না। যেই পরিস্থিতি এখন তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে, নিশ্চিতভাবে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে ছাত্র জনতা আন্দোলন, আগে তো শিক্ষার্থীদের আন্দোলন ছিল, সেটা তো এখন অনেকগুলো স্রোত একসাথে মিশে গেছে। নানান পর্যায়ে পেশাজীবী, নানান ধরনের মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন। সরকার বলছে এটি আর শিক্ষার্থীদের আন্দোলন নেই, এটি রাজনৈতিক আন্দোলন তৈরি হয়েছে। আমিও একমত, কিন্তু সরকার কোন প্রক্রিয়া বলছে? সরকার বলতে খোদ আমাদের প্রধানমন্ত্রী, সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরকারের অন্যতম অংশীদার ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেননও একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে। সেখানে তিনি বলেছেন যে আলোচনা ছাড়া এই মুহূর্তে কোনো সংকটের সমাধান হবে না। এখন কেন আলোচনা? সরকারের প্রতি কারো বিশ্বাস নেই? কারণ না, শিক্ষার্থীরা তো দূরের কথা, এবং এই শিক্ষার্থীরা তো প্রস্তাব দিয়েছিল আলোচনায় বসার, সেটিও প্রত্যাখ্যাত হয়েছিল। বিপদে পড়ে কখনো নরম হবেন, কখনো গরম হবেন, সেটা তো সবাই বুঝে গেছে। এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে মিথ্যাচার এখনো চলছে, ইন্টারনেট, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আজও বলে কারা ইন্টারনেট বন্ধ করেছে আমি জানি না, সরকার করেনি। এটা কোনো কথা? এটা কোনো মন্ত্রীর মুখ থেকে উচ্চারণ হতে পারে যে সরকার বন্ধ করেনি? কে বন্ধ করেছে? জিন ভূতে এসে বন্ধ করেছে? এটি হয়? হয়তো হয়, এদেশে তো ভৌতিক অনেক কিছু হয়ে থাকে। যাও, সেসব হালকা আলোচনা এখন আর করতে চাই না। এখন বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত বিএনপি এর মধ্যে ঢুকে গেছে, যে সহিংসতা চালানো হচ্ছে তারা করছে, এবং এটি আর শিক্ষার্থীদের আন্দোলন নেই, এটি নাশকতাকারীদের আন্দোলন। সহিংসতা কারা ঘটছে বা সহিংসতা ঘটানোর সুযোগ দেওয়া হলো কেন? ওবায়দুল কাদের যে শনিবার ঘোষণা দিলেন অসহযোগ আন্দোলনের কর্মসূচি আসার পরেও মোড়ে মোড়ে গণজমায়েত তৈরি করতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে গণজমায়েত তৈরি করতে হবে, কেন এই সিচুয়েশন তৈরি করা হলো? কেন আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ, যুবলীগ নেতাদেরকে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো হলো? কেন আওয়ামী লীগ নেতারা গুলি ছুটছে? কেন মানুষ এভাবে নিহত হচ্ছে? সরকার তার সর্বশক্তি নিয়োগ করে বসে আছে, যার ফলশ্রুতিটি ঘটবে। এখন এই সরকারের এই আন্দোলনে যদি বিএনপি ঢুকে থাকে, তার কি রাজনীতি করার অধিকার নেই? তার মত প্রকাশের অধিকার নেই? তারা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করবে না? যেমন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক থেকে শুরু করে শিল্পী সমাজ, বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেছেন, পুলিশ কর্মকর্তাদের অনেকে সংহতি প্রকাশ করছেন, সেখানে বিএনপি কেন করতে পারবে না? বিএনপিকে জামাতের মধ্যে নিষিদ্ধ হয়ে গেছে নাকি নিষিদ্ধ করা হবে? এইগুলো হালকা গোছের কথাবার্তা, মানুষ এইগুলো আর গ্রহণ করে না, এগুলো সর্বাংশে প্রত্যাখ্যান করেছে। মানুষ এই সরকারকেও আর চায় না। ধরে নিলাম যে শিক্ষার্থীদের আন্দোলন নেই, ধরে নিলাম যে এই মুহূর্তে ছাত্রদের কোনো ধরনের কোনো কর্মসূচি নেই, দেশ খুব দেশে সব কিছু সরকারের নিয়ন্ত্রণে, কিন্তু সরকারের নিয়ন্ত্রণে থাকলেই কি মানুষ সব কিছু মেনে নিচ্ছে? মূল্যস্ফীতির কী অবস্থা? মানুষ তো দিশেহারা, কোনো উদ্যোগ নেই, বাড়ছে তো বাড়ছেই মূল্যস্ফীতির চাপ। আর্থিক ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে তলানিতে পৌঁছে গেছে, রিজার্ভ তলানিতে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ধসে গেছে, গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, আছেটা কি? সেই জায়গা থেকে এই সরকারকে কি এই মুহূর্তে একমাত্র কট্টর আওয়ামীপন্থী বা আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী ছাড়া আর কেউ চায় এই সরকারকে? যদি তাই হয়ে থাকে, যদি না চেয়ে থাকে, তাহলে তো ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর অবশ্যই প্রয়োজন, এর কোনো বিকল্প নেই। যেটি হোক, চরম বাস্তবতা হচ্ছে এটি। এখন সবাই এখন সেনাবাহিনীর আগামী দিনের যে উদ্যোগ বা আগামী কিছুক্ষণের মধ্যে আমরা যদি বলি, সেটি বরং আরও ভালো হয় যে কী উদ্যোগ নিতে যাচ্ছে সেনাবাহিনী, সেদিকেই সবাই তাকিয়ে আছে। দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি, আপনারা কি বলতে চান, যে সরকার কি দেশ ছেড়েছে কিনা, অবশ্যই আমাদের কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।